শুভ সন্ধ্যা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। যারা আপনারা শুরুতে লাইভে যোগদান করছেন, প্লিজ লাইভটি দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা শুনতে পাচ্ছেন কিনা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আমাকে। ওয়ালাইকুম আসসালাম। আবার বলছি, যারা আপনারা লাইভে যোগদান করছেন, প্লিজ লাইভটি দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা শুনতে পাচ্ছেন কিনা প্লিজ এটি একটু আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন। জি আদাব। তাহলে আমি অপেক্ষা করছি। আবারও বলছি, যারা লাইভে যোগদান করছেন লাইভটি দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। জি ভালো আছি আমি আপনাদের দোয়ায়, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অসংখ্য ধন্যবাদ। আশা রাখি সব ঠিকঠাক আছে। তো আমরা শুরু করে দিতে চাই। বন্ধুরা জানেন, অলরেডি প্রায় 20 মিনিটের মতো সময় ওভার হয়ে গিয়েছে। ক্লাসটা শুরু হবার কথা ছিল সন্ধ্যা 6:45 কিন্তু ঠিক ক্লাস শুরু করবার 2-3 মিনিট আগে বিদ্যুৎ চলে যায়। আর বিদ্যুৎ চলে যাবার কারণে আসলে ক্লাসটা নিতে পারছিলাম না। এই 2-3 মিনিট আগে বিদ্যুৎ এসেছে। তো আমরা এখন ক্লাসটা চালিয়ে যাব। এবং আরেকটা বিষয় আপনাদেরকে অবগত করতে চাই যে আজকে তো আপনাদের 7:30টায় ক্লাস ছিল, আমার কারণেই ক্লাসটা কিন্তু পিছানো হয়েছে। ক্লাস ইরফান স্যার রাত 8টায় ক্লাস দিয়েছে এবং এরপর থেকে আমি এক্সট্রা ক্লাস যখন নিব তখন 6:30টায় না নিয়ে 6টায় নিব। তাহলে 6টায় নিলে হবে কি, 6টা থেকে প্রায় 7:30, 1.5 ঘন্টা আমি কি নিতে পারবো, ক্লাস নিতে পারবো। তাহলে আজকে আমরা আলোচনা শুরু করছি এবং লেকচার 21 নিয়ে আমরা আলোচনা করব। লেকচার 21-এ আমাদের যে বিষয়গুলো রয়েছে, বাংলাদেশের খনিজ সম্পদ নিয়ে আলোচনা করতে হবে আমাদের এখানে। এবং আমরা এই টপিকে আলোচনা করব বাংলাদেশের বিদ্যুৎ শক্তি, খনিজ সম্পদ এবং বাংলাদেশের বিদ্যুৎ শক্তি। আমাদের হাতে সময় আছে 50 মিনিটের মতো, ঠিক আছে? 50 মিনিট আমরা আলোচনা করব। যদি কিছুটুকু থেকে যায়, কালকে শুক্রবার, কালকেও তো ক্লাস নিব, এখন তো বলেছি প্রতিদিন ক্লাস নিব। কালকে শুক্রবার আমি যেটুক থেকে যাবে ওটুক আমি আলোচনা করে 22 নম্বর লেকচারে চলে যাব আর কি, ঠিক আছে? তো আমি আবারও বলছি, যারা লাইভে যোগদান করেছেন লাইভটি দেখতে পাচ্ছেন কিনা, আমার কথা শুনতে পাচ্ছেন কিনা প্লিজ লাস্ট একটাবার আমাকে একটু জানিয়ে নিন। আমি ক্লাসটি শুরু করে দিতে চাই। যারা আপনারা লাইভে যোগদান করেছেন প্লিজ লাইভটি দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন প্লিজ। ঠিক আছে বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ। খনিজ সম্পদ খুব সহজ। খনিজে পাওয়া যায়, যেটা মাটির নিচে পাওয়া যায় সেটাই মূলত খনিজ সম্পদ। বাংলাদেশ কিন্তু নীরব খনির একটি দেশ। অনেক খনিজ সম্পদ ডে বাই ডে আমাদের হাতের নাগালে আসছে, খনি থেকে আমরা উত্তোলন করতে পারছি। এবং আরও অনেক খনিজ সম্পদ হয়তো লুকায়িত অবস্থায় মাটির নিচে রয়েছে, যেগুলো আমরা কখনো না কখনো কি করতে পারবো, আমরা উত্তোলন করতে পারবো, আবিষ্কার করতে পারবো। তাই বাংলাদেশ কিন্তু নীরব খনির একটি দেশ। তাহলে মাথায় রাখতে হবে আমাদের যে বাংলাদেশ কি, বাংলাদেশ হচ্ছে একটি নীরব খনির দেশ। আর এই নীরব খনির দেশের সবচেয়ে প্রধান খনিজ সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস। তার মানে বাংলাদেশের সবচেয়ে প্রধান খনিজ সম্পদ কোনটি? আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সবচেয়ে প্রধান খনিজ সম্পদ কিন্তু প্রাকৃতিক গ্যাস। মাথায় রাখতে হবে যে এই প্রাকৃতিক গ্যাস দিয়ে আমরা কি করি। প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি ব্যবহার করি আমরা বিদ্যুৎ উৎপাদনে। 100%-এর প্রায় 43% সামথিং গ্যাস আমরা দিয়ে কি উৎপাদন করি? বিদ্যুৎ উৎপাদনে। তাহলে মাথায় রাখবো যে বাংলাদেশের সবচেয়ে প্রধান খনিজ সম্পদ কোনটি? বাংলাদেশের সবচেয়ে প্রধান খনিজ সম্পদ প্রাকৃতিক গ্যাস। আর সেই প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি উৎপাদন হচ্ছে, সেই প্রাকৃতিক গ্যাস দিয়ে সবচেয়ে বেশি উৎপাদন হচ্ছে বিদ্যুৎ। আমরা কলকারখানা বা মিল ফ্যাক্টরিজ যেটাই বলি না কেন, এটাও কিন্তু আমরা চালনা করে থাকি গ্যাস দিয়ে। তাছাড়া গ্যাসকে যখন আমরা রূপান্তর করলে হয়ে যায় সিএনজি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস। তার মানে গ্যাস দিয়ে কিন্তু আমরা যানবাহনও পরিচালনা করে থাকি, ইঞ্জিনে দিলে গাড়িও চলে। তো গ্যাস সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে কি উৎপাদনে? বিদ্যুৎ উৎপাদনে। তাছাড়া প্রাকৃতিক গ্যাসের মাথায় রাখতে হবে সবচেয়ে প্রধান উপাদান কিন্তু মিথেন।
প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে প্রধান উপাদান কোনটি? মাথায় রাখবো, প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে প্রধান উপাদান কিন্তু মিথেন। তাহলে আমরা শুরু থেকে যেটা দেখছি, নিরক্ষণীয় দেশ কোনটি? বাংলাদেশ। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ, খুব কমন কথা, প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি কোন কাজে লাগে? আমরা বলছি বিদ্যুৎ উৎপাদনে। তাছাড়া আরেকটি বিষয় আমরা বিজ্ঞানে পড়ে থাকি যে কাঠ বলুন, কয়লা বলুন, কয়লা বলুন বা প্রাকৃতিক গ্যাস এগুলো কিন্তু জীবাশ্ম জ্বালানি। আমরা বিজ্ঞান অংশে পড়ে থাকি কাঠ, কয়লা বা প্রাকৃতিক গ্যাস এগুলো কি ধরনের জ্বালানি? জীবাশ্ম জ্বালানি। এবং প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে প্রধান উপাদান কিন্তু বলেছি মিথেন। এবং বিদ্যুৎ উৎপাদনে এই গ্যাস সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে। গ্যাসকে রূপান্তর করলে হয়ে যায় সিএনজি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস। এবার মাথায় রাখবেন একটি বিষয় যে আমাদের বাংলাদেশে প্রথম গ্যাস খনি আবিষ্কার হয় 1955 সালে। তাহলে বাংলাদেশের প্রথম প্রাকৃতিক গ্যাস আবিষ্কার হলো কত সালে? বাংলাদেশে প্রথম প্রাকৃতিক গ্যাস আবিষ্কার হয়েছে 1955 সালে। 1955 সাল আরও দুটো কারণে গুরুত্বপূর্ণ, একটু বলে রাখা ভালো। 55 সালে কিন্তু বাংলা একাডেমি প্রতিষ্ঠা লাভ করেছিল। কি প্রতিষ্ঠা লাভ করেছিল? বাংলা একাডেমি প্রতিষ্ঠা লাভ করেছিল কিন্তু 1955 সালে। আরেকটা তথ্য দিতে পারি, আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ পড়েছিল কিন্তু 1955 সালে। যাই হোক, এটা আমাদের আজকের পঠিত বিষয় নয়। আমাদের পঠিত বিষয় বাংলাদেশের প্রথম গ্যাসের সন্ধান পাওয়া গেল কত সালে? বাংলাদেশের প্রথম গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছে 1955 সালে এবং সেই স্থানের নামটা ছিল সিলেটের হরিপুর। তাহলে পরীক্ষাতে যদি কখনো প্রশ্ন আসে বাংলাদেশের প্রথম গ্যাস ক্ষেত্রের নাম কোনটি, আমরা বলবো বাংলাদেশের প্রথম গ্যাস ক্ষেত্রের নাম সিলেটের হরিপুর। আবিষ্কার কত সালে? আমরা দেখেছি 1955 সালে। তাহলে আমাদের বাংলাদেশের প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কার হলো কত সালে? আমরা দেখেছি 1955 সালে। কোথায়? সিলেটের হরিপুরে। তো গ্যাস আবিষ্কার হয়ে তো লাভ নেই, তোলবার মতো প্রযুক্তি তো আমাদের কাছে নেই, আমরা বিদেশিদের শরণাপন্ন হলাম। 55তে আবিষ্কার হলো, ঠিক 2 বছরের মাথায় 1957 সালে আমরা গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস কি করে ফেললাম? উত্তোলন করে ফেললাম। আমরা দেখলাম গ্যাস আবিষ্কার হয়েছে কত সালে? আমরা দেখেছি গ্যাস আবিষ্কার হয়েছে কিন্তু 1955 সালে। মাথায় থাকবে আপনাদের, গ্যাস আবিষ্কার হলো কত সালে? 1955। উত্তোলন করেছে কত সালে? 1957 সালে। প্রথম গ্যাস ক্ষেত্র কোনটা বলেছি? সিলেটের হরিপুর। মাথায় থাকবে। আজকের দিন পর্যন্ত আমাদের বাংলাদেশে 28টি গ্যাস ক্ষেত্র রয়েছে। কতটি রয়েছে? 28টি। এবছর আবিষ্কার হয়েছে একটি নতুন গ্যাস ক্ষেত্র, 28তম গ্যাস ক্ষেত্র, যেটি সিলেটের জকিগঞ্জ। আর এই জকিগঞ্জ কোথায়? জকিগঞ্জ মাথায় রাখতে হবে, সিলেটে। তাহলে আমরা দেখতে পেলাম একটি ব্যাপার যে আমাদের বাংলাদেশের বর্তমানে কয়টি গ্যাস ক্ষেত্র রয়েছে? বর্তমানে বাংলাদেশে 28টি গ্যাস ক্ষেত্র রয়েছে এবং আমরা দেখেছি দেশের 28তম গ্যাস ক্ষেত্র জকিগঞ্জ, সিলেটে। সো মোট গ্যাস ক্ষেত্র কতটি? মোট গ্যাস ক্ষেত্র আমরা দেখেছি 28টি। তো প্রথম গ্যাস ক্ষেত্রের নাম আরেকবার বলি, সিলেটের হরিপুর। আবিষ্কার কত সালে? 1955। উত্তোলন 57 সালে। মোট কতটি? মোট বলেছি 28টি। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র কিন্তু তিতাস গ্যাস ক্ষেত্র। কোনটি? সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র মাথায় রাখতে হবে তিতাস গ্যাস ক্ষেত্র। এই তিতাস গ্যাস ক্ষেত্রের অবস্থান ব্রাহ্মণবাড়িয়াতে। তিতাস গ্যাস ক্ষেত্রের অবস্থান কোথায়? আমরা মাথায় রাখবো তিতাস গ্যাস ক্ষেত্রের অবস্থান কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে। এবং এই তিতাস গ্যাস ক্ষেত্রটা আবিষ্কার হয়েছিল 1962 সালে। মাথায় রাখতেই পারি আমরা সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র যেহেতু তিতাস গ্যাস ক্ষেত্র, এটা আবিষ্কার হয়েছিল কত সালে? এটা আবিষ্কার হয়েছিল 1962 সালে। এবং আমাদের ঢাকা শহরের সকল গ্যাসের চাহিদা মিটিয়ে থাকে কিন্তু তিতাস গ্যাস ক্ষেত্র। আমাদের ঢাকা শহরের সকল গ্যাসের চাহিদা মিটিয়ে থাকে কে? তিতাস গ্যাস ক্ষেত্র। তাহলে সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র কোনটা বলেছি? তিতাস গ্যাস ক্ষেত্র। গ্যাস, তেল বা খনিজ উত্তোলনের জন্য বাংলাদেশে 1972 সালে সরকারি একটি প্রতিষ্ঠান পেট্রো বাংলা প্রতিষ্ঠা লাভ করেছিল। কি বাংলা? পেট্রো বাংলা। যদি কখনো প্রশ্ন আসে যে পেট্রো বাংলা, এই পেট্রো বাংলা এটা প্রতিষ্ঠা লাভ করেছে কত সালে? তাহলে আমরা বলতে পারি পেট্রো বাংলা প্রতিষ্ঠা লাভ করেছে 1972 সালে।
তাহলে তেল, গ্যাস বা খনিজ অনুসন্ধানের জন্য প্রতিষ্ঠা লাভ করেছিল কোন প্রতিষ্ঠান? পেট্রো বাংলা। এই পেট্রো বাংলা সে কিন্তু এই খনিজের জন্য বিদেশি কোম্পানিগুলো বা বিদেশের দেশের সাথেও কিন্তু বিভিন্ন সময় চুক্তিবদ্ধ হয়ে থাকে। তাহলে পেট্রো বাংলা প্রতিষ্ঠা সাল আমরা কত দেখলাম? 1972 সাল। তাহলে দেখুন নীরব খনির দেশ কোনটি? নীরব খনির দেশ কিন্তু বাংলাদেশ। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস আবিষ্কার হয়েছে কত সালে? আমরা দেখেছি 1955 সালে প্রাকৃতিক গ্যাস আবিষ্কার হয়েছে। এবং প্রথম গ্যাস ক্ষেত্রের নামটা কি দেখলাম? সিলেটের হরিপুর দেখেছি। গ্যাস উত্তোলন শুরু হলো 1957 সালে। সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র কোনটা দেখলাম? তিতাস গ্যাস ক্ষেত্র। কোথায় সেটা? ব্রাহ্মণবাড়িয়াতে রয়েছে। ঢাকা শহরের সকল গ্যাসের চাহিদা কে মেটাচ্ছে? তিতাস গ্যাস ক্ষেত্র। মোট গ্যাস ক্ষেত্র দেখেছি কিন্তু 28টি। সর্বশেষ দেখেছি জকিগঞ্জ, সিলেট। এবং মাথায় রাখবেন যে গ্যাস উত্তোলনের জন্য যেমন মুক্তিযুদ্ধ করার সময় সমগ্র বাংলাদেশকে কি করা হয়েছিল? 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল, তেমনি গ্যাস উত্তোলনের জন্য সমগ্র বাংলাদেশকে কি করা হয়েছে? 23টি ব্লগে ভাগ করা হয়েছে। গ্যাস উত্তোলনের জন্য সমগ্র বাংলাদেশকে কয়টি ব্লগে ভাগ করা হয়েছে? আমরা দেখলাম গ্যাস উত্তোলনের জন্য সমগ্র বাংলাদেশকে ভাগ করা হয়েছে 23টি ব্লগে। তাহলে ব্লক কতটি? ব্লক দেখেছি কিন্তু আমরা 23টি। তাহলে লক্ষ্য করুন যে গ্যাস উত্তোলনের জন্য সমগ্র বাংলাদেশকে ভাগ করা হয়েছে কতটি ব্লগে? 23টি ব্লগে। মজার ব্যাপার, আমাদের সমুদ্র উপকূলেও দুটো গ্যাস ক্ষেত্র রয়েছে, সাঙ্গু এবং কুতুবদিয়া। সাঙ্গু এবং কুতুবদিয়া। যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে সমুদ্র উপকূলে কয়টা গ্যাস ক্ষেত্র রয়েছে? দুটো গ্যাস ক্ষেত্র রয়েছে, সাঙ্গু এবং কি বলেছি? কুতুবদিয়া। এবং বলেছি ব্লক কতটি? ব্লক তাহলে 23টি। মোট গ্যাস ক্ষেত্র দেখেছি 28টি। সমুদ্র উপকূলে গ্যাস ক্ষেত্র কয়টা দেখেছি? সমুদ্র অঞ্চলে দুটো, সাঙ্গু এবং কি বলেছি? কুতুবদিয়া। তাহলে দেখুন বন্ধুরা যে গ্যাস আবিষ্কার হওয়ার পর থেকে বাংলাদেশে কিন্তু বিভিন্ন বিদেশি কোম্পানি কাজ করতো খনিতে। বিভিন্ন বিদেশি কোম্পানি কি করত? বাংলাদেশের খনিতে কিন্তু কাজ করত। আমরা লেকচার পিডিএফে কয়েকটা কোম্পানির নাম কিন্তু আমরা দেখব বন্ধুরা। তার মধ্যে যেমন শেভরন আর এনরন। শেভরন, আমি যদি একটু লিখি শেভরন। আমি মুখ দিয়ে একটি কথা বলেছি যে শেভরন। লক্ষ্য করে দেখুন, আমি এটা লিখি শেভরন। শেভরন, তার নিচে লিখলাম এনরন। দুটাই রন, রন, শেভরন, এনরন। এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান বা কোম্পানি। তাহলে দেখেন খনি নিয়ে কাজ করে থাকে বা খনিজ উত্তোলন করে থাকে শেভরন। শেভরন কোথাকার? মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানি। বা এনরন যদি বলি কোথাকার? এনরন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানি। যেমন আরেকটা গুরুত্বপূর্ণ কোম্পানির কথা বলবো, নাইকো। নাইকো মাথায় রাখতে হবে, নাইকো কিন্তু কানাডার কোম্পানি। নাইকো কোথাকার কোম্পানি? আমরা মাথায় রাখবো নাইকো কিন্তু কানাডার কোম্পানি। তাহলে দেখেছি শেভরন বা এনরন মার্কিন যুক্তরাষ্ট্রের। আমরা নাইকো দেখলাম কোথাকার? নাইকো দেখেছি কিন্তু আমরা কানাডিয়ান কোম্পানি। এছাড়া আমরা আরেকটা গুরুত্বপূর্ণ দেখতে চাই, অক্সিডেন্টাল। অক্সিডেন্টাল, অক্সিডেন্টাল, এই অক্সিডেন্টাল এটাও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের। যদি কখনো পরীক্ষা আসে যে খনি নিয়ে কাজ করা অক্সিডেন্টাল কোন দেশের? মার্কিন যুক্তরাষ্ট্রের। শেভরন, এনরন মার্কিন যুক্তরাষ্ট্রের। নাইকো বাংলাদেশের ক্ষেত্রে বহুল আলোচিত এই প্রতিষ্ঠানটি নাইকো। নাইকো কোথাকার কোম্পানি? কানাডা। নাইকো, দেখবেন ছোট বাচ্চারা একটা কথায় বলে নাইকো, নাইকো। তো এই নাইকো এখন আর বাংলাদেশে নাই। যাই হোক, নাইকো কোথাকার প্রতিষ্ঠান? কানাডার প্রতিষ্ঠান। 2005 সালে হয়েছিল কি? একটা গ্যাস ক্ষেত্র ছিল বাংলাদেশের, ট্যাংরাটিলা। ট্যাংরাটিলা। আমরা অনেকেই তো ট্যাংরা মাছ খেতে পছন্দ করি এবং আপনারা জানেন যে ট্যাংরা মাছ খেতে খুবই ভালো লাগে। এবং ট্যাংরা মাছ বা যে কোনো মাছই তো আগুনেই রান্না করা হয়, তাই না? আমরা তো কাঁচা খাই না, আগুনেই তো রান্না করা হয়। তো ট্যাংরা মাছও তাহলে কি আগুনে রান্না করা হয়? তাই বাংলাদেশে 2005 সালে এই ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রে আগুন লেগেছিল। আর এই ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রে কাজ করছিল নাইকো কোম্পানি। কোন কোম্পানি? এই ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রে কাজ করছিল নাইকো কোম্পানি। আসলে নাইকো কোম্পানির কাজ পাবার কথা না।
আমি বলেছি 1972 সালে বাংলাদেশের প্রতিষ্ঠা লাভ করেছিল কিন্তু পেট্রো বাংলা, কিন্তু এই পেট্রো বাংলা থেকে বেরিয়ে যায় 1989 সালে বাপের বেটা বাপেক্স। বাপেক্স, আমরা অ্যাপেক্সের স্যান্ডেল পরি না, ওই অ্যাপেক্সের আগে একটা বি লাগাই দিলে বাপেক্স হয়ে যাবে। তাহলে পেট্রো বাংলা থেকে 1989 সালে বেরিয়ে যায় বাপেক্স, যারা বর্তমানে দেশীয় খনির কাজ করে থাকে। ঠিক আছে, বাপেক্স বর্তমানে কি করে থাকছে? বর্তমানে বাপেক্স কিন্তু দেশীয় খনির কাজ করে থাকছে। বাপেক্স কি? বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন, তাকেই আমি কি বলছি সংক্ষেপে? বাপেক্স। তাহলে বর্তমানে খনিজ থেকে খনিজ উত্তোলন বা খনিজ আবিষ্কার করে থাকছে কে? খনিজ মানে কূপগুলো বাপেক্স। তাহলে দেখেন, পেট্রো বাংলা থেকেই বাপেক্স বেরিয়ে আসে 1989 সালে। তাহলে হিসাব মতো আসলে এই যে ট্যাংরা টিলা, এই ট্যাংরা টিলা এই গ্যাস ক্ষেত্রে কাজ পাবার কথা কিন্তু বাপেক্সের। কিন্তু বন্ধুরা, বাপেক্স না পেয়ে তদানীন্তন যে সরকার বাংলাদেশের ছিল, তারা নাইকো কোম্পানিকে কি দেয়? এই কাজটা দেয়। পরে আসলে জানা যায় যে তৎকালীন সরকারের যিনি জ্বালানি উপদেষ্টা ছিলেন, তিনি নাইকোর কাছ থেকে 4 কোটি টাকা দামের গাড়ি গিফট নিয়েছিলেন। আর এই গাড়ি গিফট নিয়ে তিনি কি করেছিলেন? এই ট্যাংরা টিলাকে কাজ পাইয়ে মানে এই নাইকোকে কাজ পাইয়ে দিয়েছিল। তো নাইকো এত টাকা ঘুষ দিয়ে কাজ নিয়ে পরে কি করলো? এই ট্যাংরা টিলায় কাজ করতে গিয়ে আগুন ধরিয়ে দিল। আরে ধরিয়ে দিয়ে ট্যাংরা সব মাছ পোড়ায় ফেললো। তারপর ট্যাংরা টিলা গ্যাস ক্ষেত্রে আগুনে পুড়ে গেল। কি সুনাম কুড়ালো ভাই এই নাইকো, তাই না? ব্যঙ্গ করে বললাম সুনাম কুড়ালো। তার মানে ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রটা কোথায় ছিল? সুনামগঞ্জে। কোথায় ছিল? সুনামগঞ্জে ছিল। ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্র কোথায়? সুনামগঞ্জে। কে আগুন ধরেছে? নাইকো কোম্পানি। নাইকো কোথাকার কোম্পানি? কানাডিয়ান কোম্পানি। কত সালে আগুনটা ধরলো? 2005 সালে। পরে ফখরুদ্দিন সরকার যখন 2007-এ কেয়ারটেকার গভর্নমেন্ট ক্ষমতায় এসেছিল, তারা মামলা করেছিল, নাইকো দুর্নীতি মামলা। মাঝে মাঝে টেলিভিশনে শোনেন নাইকো দুর্নীতি মামলা। তারা মামলা করেছিল নাইকোর বিরুদ্ধেও, তারা মামলা করেছিল কিন্তু তৎকালীন সরকারের যিনি জ্বালানি উপদেষ্টা ছিলেন তার বিরুদ্ধেও। কি হলো? আমরা দেখেছি জ্বালানি উপদেষ্টা তিনি তো জেল জরিমানা খাটলেনই, এবং লাস্ট গত বছর 2020 সালে নাইকো এই মামলায় হেরে গেল। হেরে যে নাইকো কিন্তু ক্ষতিপূরণ দিতে কি হয়েছে? সম্মত হয়েছে। তাহলে আমাদের যে গ্যাসের ক্ষতি করেছে ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রে নাইকো আগুন ধরিয়ে, তার ক্ষতিপূরণ কিন্তু মামলা হয়েছিল নাইকোর বিরুদ্ধে, হ্যাঁ, আন্তর্জাতিক আদালতে। এবং আমরা দেখতে পেয়েছি যে এর রায়ে কিন্তু কি হয়েছে? নাইকো ক্ষতিপূরণ দিতে আমাদেরকে রাজি হয়েছে। তাহলে নাইকো কোথাকার কোম্পানি? কানাডিয়ান কোম্পানি। নাইকো হয়ে গিয়েছে, মানে নাই হয়ে গিয়েছে, এখন আর নাই। তারা কোথায় কাজ করতো? ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রে। ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্র কোথায়? আমরা দেখলাম সুনামগঞ্জে। সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র কোনটা? আপনারা দেখেছেন তিতাস গ্যাস ক্ষেত্র। ঢাকা শহরের চাহিদা মেটায় তিতাস গ্যাস ক্ষেত্র। মোট গ্যাস ক্ষেত্র কতটি দেখেছেন? মোট গ্যাস ক্ষেত্র দেখেছেন কিন্তু 28টি। মাথায় রাখতে হবে, সমুদ্র উপকূলে বা সমুদ্রে দুটো গ্যাস ক্ষেত্র দেখেছি, সাঙ্গু এবং কি দেখেছি? কুতুবদিয়া দেখেছি। আর মাথায় রাখতে হবে বর্তমানে দেশীয় খনির কাজ কারা করছে? মাথায় রাখবো আমরা যে বর্তমানে দেশীয় খনির কাজ করছে কিন্তু বাপেক্স। মাথায় থাকবে তো যে বর্তমানে দেশীয় খনির কাজ কে করছে? বর্তমানে দেশীয় খনির কাজ করছে কিন্তু বাপেক্স। তো বাপেক্স কোন দেশের প্রতিষ্ঠান? বাপেক্স বাংলাদেশের প্রতিষ্ঠান। নাইকো, নাইকো বলতে পারি আমরা কানাডিয়ান প্রতিষ্ঠান। আর যদি বলা হয় এনরন, একটা প্রশ্ন করি তো, এনরন কোন দেশের প্রতিষ্ঠান? একটু কমেন্ট করে আমাকে জানান। এনরন কোন দেশের প্রতিষ্ঠান? একটু আমাকে কমেন্ট করে আপনারা জানান। তাহলে একটা প্রশ্ন করেছি আপনাদের কাছে যে এনরন, এনরন কোন দেশের প্রতিষ্ঠান? সবাই আমাকে কমেন্টে উত্তর দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান কিন্তু এনরন। মাথায় থাকবে এনরন কোন দেশের প্রতিষ্ঠান? মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এনরন। ঠিক আছে, তাহলে এনরন কোন দেশের প্রতিষ্ঠান? মার্কিন যুক্তরাষ্ট্রের। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। ঠিক আছে, আমরা এই বিষয় নিয়ে আর কথা না বাড়াই। তাহলে আমরা দেখতে পেলাম গুরুত্বপূর্ণ কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম বাংলাদেশ নিরক্ষণের একটি দেশ, এবং এদেশে 1955 সালে প্রথম গ্যাস ক্ষেত্র কি হয়েছিল? আবিষ্কার হয়েছিল। আমরা দেখতে পেলাম প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে প্রধান উপাদান কিন্তু মিথেন। এটাও দেখেছি কাঠ, কয়লা, প্রাকৃতিক গ্যাস এগুলো কিন্তু জীবাশ্ম জ্বালানি, যেটা আমরা বিজ্ঞান অংশে পড়ে থাকি। এবং মাথায় রাখবেন 1955 সালে গ্যাস ক্ষেত্র আবিষ্কার হলেও গ্যাস উত্তোলন হয়েছে কিন্তু 1900 কত সালে? 1957 সালে। এবং আমি বলেছি
যে বাংলাদেশের প্রথম গ্যাস ক্ষেত্র সিলেটের কি? হরিপুর। সিলেটের কি হবে? হরিপুর। আচ্ছা, এখান থেকে আরও তথ্য শিখেছি। বর্তমানে 28টা গ্যাস ক্ষেত্র রয়েছে। এটাও শিখেছি সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র তিতাস, যেটা 1962 সালে আবিষ্কার হয়েছিল ব্রাহ্মণবাড়িয়ার, এবং ঢাকা শহরের গ্যাসের চাহিদা মিটিয়ে থাকে কিন্তু তিতাস। গ্যাসকে রূপান্তর করলে আমি বলেছি সিএনজি হয়, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। আর প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি উৎপাদন লাগে, সবচেয়ে বেশি কোন কাজে লাগে? বিদ্যুৎ উৎপাদনে লাগে। এটাও আমি ক্লিয়ার করেছি। আমি কিন্তু ট্যাংরাটিলার গল্পটা করলাম যে 2005-এ ট্যাংরাটিলাতে আগুন ধরেছিল। সে ট্যাংরাটিলা কোথায়? ওই যে আগুন ধরায় সুনাম কুড়াইছে, সুনামগঞ্জে। ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্র কোথায়? আমরা মাথায় রাখবো, সুনামগঞ্জে রয়েছে। এছাড়া সমুদ্র উপকূলে আমি 2টো গ্যাস ক্ষেত্রের কথা বলেছি। তাছাড়া গ্যাস উত্তোলনের জন্য সমগ্র বাংলাদেশে আমি 23টি ব্লগের কথা কিন্তু বলেছি। তাহলে গ্যাস ক্ষেত্র আছে 28টা, ব্লগ আছে 23টি। সমুদ্রে গ্যাস ক্ষেত্র কয়টা বলেছি? 2টো গ্যাস ক্ষেত্র কিন্তু আমি সমুদ্রে বলেছি। এবং মাথায় রাখতে হবে যে আমাদের বাংলাদেশের বেসিক্যালি সিলেট অঞ্চল, এই অঞ্চলটা কিন্তু গ্যাসের জন্য খুবই প্রসিদ্ধ। এবং সর্বশেষ গ্যাস ক্ষেত্রটা আমাদের পরীক্ষায় আসতে পারে, সেটা আমরা কোথায় দেখেছি? সিলেটের জকিগঞ্জ। সর্বশেষ গ্যাস ক্ষেত্র, 28তম গ্যাস ক্ষেত্র আমরা কোথায় দেখেছি? আমরা দেখেছি সিলেটের কোথায়? জকিগঞ্জ। তাহলে আমরা বেরিয়ে যাই গ্যাস থেকে। আমরা দেখতে পেলাম সবচেয়ে প্রথম গ্যাস ক্ষেত্র সিলেটের হরিপুর। আমরা কলকাতার একটা সিনেমা দেখতাম, ঘাতক সিনেমা, অনেকেই হয়তো দেখে থাকতে পারেন। ঘাতক, এটা জিৎ নায়ক। হ্যাঁ, তো এই ঘাতক সিনেমার মধ্যে দেখেছিলাম এক ভিলেন, মহিলা ভিলেন ছিল, বিন্দু মাসি। অনেকেই দেখেছেন হয়তো, বা বিন্দু মাসি। আর বিন্দু মাসির সাথে ওই যে আমাদের একজন বেশ মানে জনপ্রিয় ভিলেন রনিদা, যাকে আমরা বলি, ওই রনিদা ছিলেন। উনি কথায় কথায় বলে হরি হরি, দুবার বলে কিন্তু হরি হরি। হ্যাঁ, রনিদা খালি বলে হরি হরি। তো বিষয়টা কিন্তু ওইরকমই, যে হরিপুরে গ্যাস পাওয়া গেল 1955 সালে, ভাগ্যের কি ব্যাপার দেখেন, 1986 সালে ওই হরিপুরে পাওয়া গেল খনিজ তেল। ওই হরিপুরে কি পাওয়া গেল? খনিজ তেল। কাম সহজ হয়ে গেল। বাংলাদেশের প্রথম গ্যাস ক্ষেত্র সিলেটের হরিপুর, বাংলাদেশের প্রথম তেল ক্ষেত্র সিলেটের হরিপুর। গ্যাস পাইলেন 55 সালে, তেল পাইলেন 1986 সালে। তো যেই না তেল আবিষ্কার হলো, দেখবেন তেল কিন্তু খুব বেশি পছন্দ করে মেয়েরা, আমাদের বোনেরা। কারণ রান্নায় যে যত বেশি তেল ঢালতে পারে তখন কিন্তু তার ক্রেডিট সবচেয়ে বেশি। কারণ আমাদের মা বোনেরা মনে করেন কি, যে তেল যত বেশি ঢালা যায় তত রান্নার স্বাদ বেশি হয়। তাই দেখবেন যে প্রতিটা ঘরে ঘরে তেল নিয়ে কিন্তু একটা কি থাকে, ঝামেলা থাকে। হ্যাঁ, স্বামী বলে এই তো তেল কিনলাম সেদিন, কই গেলা তেল, কই গেল তেল, ফুরায় ফেললা। কারণ স্ত্রীরা একটু তেল ঢালতে বেশি পছন্দ করে, মায়েরা বোনেরা। তো যাই হোক, দেখেন 1986 সালে আবিষ্কার হলো খনিজ তেল। খুশি হওয়ার কারণ নেই, কারণ খনিজ তেল তো আর রান্নায় দেওয়া যাচ্ছে না। খনিজ তেল কোনগুলো? কেরোসিন, ডিজেল, পেট্রোল, অকটেন, যেগুলো দিয়ে গাড়ি চলে, তাই না? তো যাই হোক, চলুক, জ্বালানি হিসেবে ব্যবহার হোক, তাও তো পাওয়া গেল। তাহলে বাংলাদেশে খনিজ তেল আবিষ্কার হলো কত সালে? 1986 সালে। গ্যাস হয়েছিল 55 সালে, উত্তোলন করেছে 57 সালে, 2 বছর টাইম লাগছে। তেল পেয়ে আর টাইম লাগলো না রে ভাই। 1987 সালে কি হলো? খনি থেকে খনিজ তেল উত্তোলিত হলো। তাহলে শিখলাম কি? প্রথম গ্যাস ক্ষেত্র সিলেটের হরিপুর। শিখলাম কি? প্রথম তেল ক্ষেত্র সিলেটের হরিপুর। মাথায় থাকবে, প্রথম গ্যাস ক্ষেত্র সিলেটের হরিপুর, প্রথম তেল ক্ষেত্র সিলেটের হরিপুর। এখন একটা কথা শোনেন, সেটা হলো তেল তো উত্তোলন করলেন, আবিষ্কার হলো, তেল কি করলেন? উত্তোলনও করলেন। কিন্তু সমস্যা কি জানেন? খনি থেকে যখন তেল উঠত, সে তেলের সাথে এত ময়লা উঠত, আর এই ময়লাযুক্ত তেল যখন গাড়ির ইঞ্জিনে দেবেন, গাড়ি কি আস্তে চলবে না আরও জোরে চলবে? তার মানে গাড়ির ইঞ্জিন তো ক্ষতি হয়ে যাবে ময়লা তেলে, তাই কি না? তাহলে তেলকে তো রিফাইন করা লাগবে। কি করতে হবে? তেলকে রিফাইন করতে হবে। তেল পাওয়া গেছে, যাতা কথা। আমরা চট্টগ্রামের পতেঙ্গাতে প্রতিষ্ঠা করলাম দেশের প্রথম তেল শোধনাগার কেন্দ্র, যার নাম হলো ইস্টার্ন রিফাইনারি। যার নাম কি হলো? ইস্টার্ন রিফাইনারি। তাহলে পরীক্ষাতে যদি কখনো প্রশ্ন আসে ইস্টার্ন রিফাইনারি এটা কোথায়? চট্টগ্রামের পতেঙ্গায়। দেশের একমাত্র তেল শোধনাগারের নাম আমরা দেখতে পেলাম ইস্টার্ন রিফাইনারি। যদি আবারও বলি ইস্টার্ন রিফাইনারি কোথায়, আপনারা বলবেন চট্টগ্রামের
পতেঙ্গায়। ওকে, তাহলে একমাত্র তেল শোধনাগারের নাম কোনটা? ইস্টার্ন রিফাইনারি। কিন্তু দুঃখজনক বিষয় বন্ধুরা, 1994 সালে খনিতে তেল ফুরিয়ে গেল। এবার কি তুলবেন আর কি রিফাইন করবেন? তাই 94 সাল থেকে বাংলাদেশে তেল উত্তোলন কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল। তাহলে বাংলাদেশের প্রথম তেল ক্ষেত্র সিলেটের হরিপুর, প্রথম গ্যাস ক্ষেত্র সিলেটের হরিপুর, হরি। এবং আমরা দেখতে পেয়েছি একটি বিষয় যে আমাদের বাংলাদেশের তেল আবিষ্কার হয়েছে 86, উত্তোলন 87, আর একমাত্র তেল শোধনাগার স্থাপিত হয়েছিল চট্টগ্রামের পতেঙ্গায়। ওয়েস্টার্ন না, কিন্তু ইস্টার্ন রিফাইনারি চট্টগ্রামের পতেঙ্গায়। কিন্তু বন্ধুরা হাউমাউ করে কেঁদে ফেললাম, 1994 সালে খনি থেকে তেল ফুরিয়ে গেল। তাহলে এখান থেকে শিখলাম যে বাংলাদেশে গ্যাস, তার তেল যদিও ওইভাবে পাওয়া তো আর গেল না, গ্যাস ক্ষেত্র পাওয়া যাচ্ছেই আর কি। কথা বুঝতে পেরেছেন? তাহলে প্রথম গ্যাস ক্ষেত্র সিলেটের হরিপুর, প্রথম তেল ক্ষেত্র সিলেটের হরিপুর। আশা রাখি এটা নিয়ে আর কোনো ভুল হবে না। একমাত্র তেল শোধনাগার কি দেখলাম? ইস্টার্ন রিফাইনারি। আপনাদের কাছে এখন আমি একটা প্রশ্ন আবার করতে চাই, বর্তমানে দেশীয় খনির কাজে নিয়োজিত সংস্থা কোনটি? একটু কমেন্ট করুন আমাকে, বর্তমানে দেশীয় খনির কাজে নিয়োজিত সংস্থা কোনটি? একটু কমেন্ট করুন প্লিজ। আমরা প্রশ্ন করেছি বর্তমানে দেশীয় খনির কাজে নিয়োজিত সংস্থা কোনটি? একটু কমেন্ট করে আমাকে জানাবেন প্লিজ। এই যে প্রান্ত কমেন্ট করেছে বাপেক্স, বাপের বেটা বাপেক্স, তাই কি না? আমরা ছোটবেলা বলতাম বাপের বেটা সাদ্দাম, হ্যাঁ, সেই ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম, তার কথা আমরা বলতাম। আর এখন আমরা দেখলাম বাপের বেটা বাপেক্স, দেশীয় খনির কাজ করছে তারা, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি, তাকেই বলছি আমি কি বাপেক্স। সুতরাং দেশীয় খনির কাজ কে করছে? দেশীয় খনির কাজ করছে কিন্তু বাপেক্স। তাহলে ভুল করবেন না, গ্যাস আবিষ্কার 55, হ্যাঁ, উত্তোলন কত? উত্তোলন 57। এই যে মণিশঙ্কর এসেছে, বাপেক্স নিয়ে একটা স্টিকার দেবেন মণিশঙ্কর প্লিজ। মণিশঙ্কর বাপেক্স নিয়ে একটা স্টিকার দেন প্লিজ। তাহলে আমরা দেখলাম গ্যাস আবিষ্কার হয়েছে কত? 1955। উত্তোলন হয়েছে কত? উত্তোলন হয়েছে কিন্তু 57। ঠিক আছে, আমরা দেখতে পেলাম তেল আবিষ্কার কত? তেল আবিষ্কার 86। আরে ভাই, তেল পেয়ে আর লেট হয়নি কিন্তু। তেল উত্তোলন হয়েছে কবে? তেল উত্তোলন হয়েছে কিন্তু 1987 সালে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু হাউমাউ করে কেঁদে ফেললাম, 94 সালে খনি থেকে কি ফুরায় গেল? খনি থেকে তেল ফুরিয়ে গেল। আর কি? আর একমাত্র তেল শোধনাগার কি রেখে গেলাম? ইস্টার্ন রিফাইনারি। ওকে, একমাত্র তেল শোধনাগার কি? ইস্টার্ন রিফাইনারি। এবার আমরা চলুন একটু কয়লা চলে যাই। কোথায় চলে যাই? একটু কয়লায় চলে যাই। সকাল থেকেই বলেছি, সকাল থেকে মানে ক্লাসের শুরু থেকে বলেছি, কাঠ, কয়লা, প্রাকৃতিক গ্যাস, এগুলো কি ধরনের জ্বালানি? কাঠ, কয়লা, প্রাকৃতিক গ্যাস, এগুলো কিন্তু জীবাশ্ম জ্বালানি। ঠিক আছে, এবার দেখুন, তাহলে দেখে নিই যে মনে রাখার জন্য আবার লিখে রাখি যে 55তে গ্যাস আবিষ্কার, উত্তোলন হলো 57তে, তাই কি না? আচ্ছা ঠিক আছে, তেল আবিষ্কার হলো কততে? 86তে, উত্তোলন হলো কবে? 87তে। আর আপনারা তো আমাকে কমেন্ট করে জানালেন যে বর্তমানে দেশীয় খনির কাজে নিয়োজিত কারা? বাপেক্স, যার প্রতিষ্ঠা সাল আমি বলেছি 1989। আমার লেকচার পিডিএফে 1983 থাকতে পারে, ওটা একটু কেটে কুটে ঠিক করে নিয়ে 1900 কত করবেন? 1989 করবেন। আর একটা প্রতিষ্ঠান আমরা শুরুতে পড়েছি, সরকারের প্রতিষ্ঠান, যেটা হলো পেট্রো বাংলা, 1972 সালে প্রতিষ্ঠা হয়েছিল। ওই পেট্রো বাংলা ভেঙেই কে বেড়ায় গেল? বাপের বেটা বাপেক্স। ঠিক আছে কিনা? আচ্ছা, এবার কয়লা। কথা আছে একটা, কয়লা ধুলে ময়লা যায় না। কয়লা যতই ধরুন তো কালো কালোই থাকবে। কিন্তু আমরা জানি শ্বেত কয়লার দেশ কিন্তু সুইজারল্যান্ড। আমরা জেনে থাকি শ্বেত কয়লার দেশ কোনটা? শ্বেত কয়লার দেশ কিন্তু সুইজারল্যান্ড। এখন একটা কথা শোনেন, কয়লা এটাও কিন্তু এক ধরনের জ্বালানি। কয়লা এক ধরনের জ্বালানি। এখন বলবেন কিভাবে? শোনেন, যারা টাইটানিক সিনেমা দেখেছেন না, সে অস্কারপ্রাপ্ত চলচ্চিত্র 1997 মুক্তি পেয়েছিল জেমস ক্যামেরনের সেই টাইটানিক চলচ্চিত্র। সেই টাইটানিকে দেখবেন যখন বরফখণ্ডে টাইটানিক ধাক্কা লাগবার উপক্রম, তখন কিন্তু মরিয়া হয়ে নাবিকরা আগুনের মধ্যে কি দিচ্ছিল? কয়লা দিচ্ছিল। কেন দিচ্ছিল? কারণ এই টাইটানিক কয়লা দিয়ে চলতো। কয়লা বেশি দিলে হয়তো ইঞ্জিন পাওয়ার পাবে বেশি, জাহাজটা ঘুরিয়ে ফেলবে। হ্যাঁ, ঘুরিয়ে ফেললো, কিন্তু পুরুষ করে বেঁধে গেল এক জায়গা, তাই না? বিষয়টা ওই রকমই, যে কয়লা দিয়ে কিন্তু কি চলতো? কয়লা দিয়ে জাহাজ চলতো। যারা দেবদাস সিনেমা দেখেছেন, দেবদাস সিনেমাতে দেখেছেন লাস্টে যখন ট্রেনের মধ্যে দেবদাসের পার্বতীর কথা মনে পড়ে,
তখন দেবদাস কষ্ট পাচ্ছে, ট্রেনের মধ্যে আগুন জ্বলা দেখাচ্ছে। কি? ওই ট্রেন কয়লা দিয়ে চলতো, তার মানে ট্রেনের ইঞ্জিনে কয়লা দিলে কয়লা দিয়ে চলতো। তার মানে দেখেন, এক সময় জাহাজ বলেন, ট্রেন বলেন, এগুলো কি দিয়ে চলতো? কয়লা দিয়ে চলতো। পরে তো ডিজেল ইঞ্জিন এলো, রুডলফ ডিজেল যে ডিজেল ইঞ্জিন আবিষ্কার করেছিল, পরে তো ডিজেল ইঞ্জিন এলো। তাহলে এখন ব্যাপারটা কি দাঁড়িয়ে গেল? কাঠ, কয়লা, প্রাকৃতিক গ্যাস, এগুলো জীবাশ্ম জ্বালানি। কয়লা এক প্রকার কিন্তু আমি কি বলেছি? জ্বালানি। কয়লা এক প্রকার কি? জ্বালানি। আমি সেই টাইটানিকের উদাহরণ দিলাম, কয়লা দিয়ে চলেছে। আমি দেবদাসের সেই ট্রেনের উদাহরণ দিলাম, কি দিয়ে চলেছে? কয়লা দিয়ে চলেছে। আর আমাদের এই কয়লার জন্য বিখ্যাত যে জেলা সবচেয়ে বাংলাদেশে, সেটি হলো দিনাজপুর জেলা। কি জেলা? দিনাজপুর জেলা। কখনো যদি সিম্পলি প্রশ্ন হয় বাংলাদেশের কোন জেলা কয়লা খনির জন্য প্রসিদ্ধ, আপনি বলবেন দিনাজপুর জেলা। কোন জেলা কয়লা খনির জন্য প্রসিদ্ধ? আপনি বলবেন দিনাজপুর জেলা। আসুন দিনাজপুর জেলার কয়েকটা গুরুত্বপূর্ণ কয়লা খনির নাম বলি। এক নম্বর যদি বলি দিঘিপাড়া। এক নম্বরে কি বললাম? দিঘিপাড়া। আচ্ছা, দুই নাম্বার যদি বলি বড় পুকুরিয়া। বড় পুকুরিয়া, বড় পুকুরিয়া। আসেন আর একটা বলি, দিনাজপুরে ফুলবাড়ি। ফুলবাড়ি। কয়টা বললাম বন্ধুরা? দিনাজপুরের মধ্যে গুরুত্বপূর্ণ তিনটা বলেছি। দিঘিপাড়া, আমরা বলেছি বড় পুকুরিয়া, আর একটা বললাম কি? ফুলবাড়ি। তাহলে কোন জেলা কয়লার জন্য প্রসিদ্ধ? আপনারা আমাকে বলুন, দিনাজপুর জেলা কয়লা খনির জন্য প্রসিদ্ধ। কোন জেলা কয়লা খনির জন্য প্রসিদ্ধ? দিনাজপুর জেলা কয়লা খনির জন্য প্রসিদ্ধ। এখন বাংলাদেশের সবচেয়ে বড় কয়লা খনি কোনটা? মাথায় রাখবেন, বাংলাদেশের সবচেয়ে বড় কয়লা খনি বর্তমান সময়ে যেটা আমি আপনাদেরকে বলতে চাই, সেটি হচ্ছে, মাথায় রাখবো আপনারা, বড় পুকুরিয়াই। এটা একটু পরিবর্তন এসেছে, এখন বড় পুকুরিয়া থেকে বেশি কয়লা উত্তোলিত হচ্ছে। আমার শীট পিডিএফেও কিন্তু দিঘিপাড়া বলা আছে, কিন্তু এটাকে চেঞ্জ করে করেন বড় পুকুরিয়া। সবচেয়ে বেশি কয়লা এখন উত্তোলিত হচ্ছে কোথা থেকে? সবচেয়ে বেশি কয়লা উত্তোলিত হচ্ছে বড় পুকুরিয়া থেকে। তাহলে বাংলাদেশের কোন জেলা কয়লার জন্য প্রসিদ্ধ? আমরা বলেছি কি? দিনাজপুর জেলা। দিনাজপুরের তিনটা স্থান বললাম, দিঘিপাড়া, বড় পুকুরিয়া, ফুলবাড়ি। এই স্থানগুলো কি জন্য প্রসিদ্ধ? কয়লা খনির জন্য প্রসিদ্ধ। যদি এখান থেকে লিখে রাখেন, একটু শীট পিডিএফ কারেকশন করে নেবেন, সবচেয়ে বড় কয়লা খনি বর্তমানে বড় পুকুরিয়া। মাথায় থাকবে তো যে সবচেয়ে বড় কয়লা খনি কোনটা? আমরা বলতে পারি সবচেয়ে বড় কয়লা খনি বর্তমানে কোনটা? বড় পুকুরিয়া। এবং একটি বিষয়ে আমরা মাথায় রাখবো যে এই বড় পুকুরিয়া কয়লা খনিটা আবিষ্কার হয়েছিল কিন্তু 1985 সালে। 1900 কত সালে? 1985 সালে এই বড় পুকুরিয়া কয়লা খনি আবিষ্কার হয়েছিল, যেটাকে আমি বলছি সবচেয়ে বড় কয়লা খনি। মাথায় রাখতে হবে একটি কথা বন্ধুরা, যে এই বড় পুকুরিয়ার কয়লা দিয়ে কিন্তু আবার বিদ্যুৎ উৎপাদন হয়। কি উৎপাদন হয়? বিদ্যুৎ উৎপাদন হয়। তাহলে বাংলাদেশের কোথায় প্রথম কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র রয়েছে যদি বলে? বড়সড় ব্যাপার ভাই, বড় পুকুরিয়াতে। হ্যাঁ, বাংলাদেশের কোথায় কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র রয়েছে? এই বড় পুকুরিয়াতে কি রয়েছে? কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র। অর্থাৎ এখানকার কয়লা দিয়ে কি উৎপাদন হয়? বিদ্যুৎ উৎপাদন হয়। কোন জেলা কয়লার জন্য প্রসিদ্ধ? দিনাজপুর জেলা। সবচেয়ে বড় কয়লা খনি কোনটা? সবচেয়ে বড় কয়লা খনি বড় পুকুরিয়া। মাথায় থাকবে বড় পুকুরিয়া। তো বড় জিনিসই তো বড়, বড় পুকুরিয়া। ওরে ভাই, সেই বড় পুকুরিয়ার কয়লা দিয়ে কি উৎপাদন হয়? সেই বড় পুকুরিয়ার কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন হয়। সো আরেকটা প্রশ্ন হতে পারে যে বাংলাদেশের কোন কয়লা খনির কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন হয়? বড় পুকুরিয়ার কয়লা খনি দিয়ে। তাহলে কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র প্রথম কোনটা? সেটাও বড় পুকুরিয়া। সবচেয়ে বেশি কয়লা উৎপাদন হচ্ছে কোথায়, মানে উত্তোলিত হচ্ছে কোথায়? সেটাও হবে কি? বড় পুকুরিয়া। যেমন সরকার রামপাল, রামপাল, কেউ আবার ভাববেন না আমি ইতিহাসে ফিরে গিয়েছি, পাল বংশ পড়াচ্ছি। রামপাল এই স্থানটা বন্ধুরা বাগেরহাটে। রামপাল স্থানটা কোথায়? মাথায় রাখতে হবে বাগেরহাট। এই বাগেরহাটের রামপালে সুন্দরবনের মধ্যে ভারত এবং বাংলাদেশ যৌথভাবে একটা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করছে, যেটার নাম রামপাল বিদ্যুৎ কেন্দ্র। আর এই রামপাল বিদ্যুৎ কেন্দ্রের সরকার বা ইন্ডিয়ান সরকার কয়লা দিয়ে কি উৎপাদন করতে চাচ্ছে? কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে চাচ্ছে। সুতরাং প্রশ্ন হতে পারে রামপাল কোথায়? বাগেরহাটে, সুন্দরবনের মধ্যে। আর সেখানে কি হচ্ছে? কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র মানে নির্মিত হতে চলেছে। তাহলে মাথায় রাখবেন একটি কথা, যে কয়লা চালিত প্রথম বিদ্যুৎ কেন্দ্র কিন্তু বড় পুকুরিয়া। সবচেয়ে বড় কয়লা খনি সেটাও হবে কি? বড় পুকুরিয়া।
ঠিক আছে, তাহলে কয়লা কিন্তু এক প্রকার জ্বালানি। কয়লা এক প্রকার কি বলেছে? জ্বালানি। বাংলাদেশে প্রাপ্ত সবচেয়ে উন্নত মানের কয়লা কিন্তু বিটুমিনাস। বিটুমিনাস মাথায় রাখতে হবে। বাংলাদেশে প্রাপ্ত সবচেয়ে উন্নত মানের কয়লা কোনটা? বাংলাদেশে প্রাপ্ত সবচেয়ে উন্নত মানের কয়লা কিন্তু বিটুমিনাস। তাহলে আমরা দেখলাম কোন জেলা কয়লার জন্য প্রসিদ্ধ? দিনাজপুর জেলা কয়লার জন্য প্রসিদ্ধ। একটা প্রশ্ন করি, বড়পুকুরিয়া কয়লা খনি আবিষ্কার হয়েছিল আবার বলে 1985 সালে, হ্যাঁ, এবং কোথায় সবচেয়ে বেশি কয়লা বর্তমানে উত্তোলিত হচ্ছে? বড়পুকুরিয়াতে। আরেকটা প্রশ্ন হবে, বাংলাদেশে কোথায় প্রথম কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে? এই বড়পুকুরিয়া। অর্থাৎ বড়পুকুরিয়ার কয়লা দিয়ে কি উৎপাদন হচ্ছে? বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। রামপালটা কই? হ্যাঁ, তখন বলে রামপাল বাগেরহাটে। ওখানে কি দিয়ে বিদ্যুৎ উৎপাদন হবে? ওখানেও কিন্তু কয়লা দিয়ে কি হবে? বিদ্যুৎ উৎপাদন হবে। তাহলে আমরা দেখতে পেলাম বন্ধুরা, কয়লা খনির জন্য প্রসিদ্ধ কোন জেলা? কয়লা খনির জন্য প্রসিদ্ধ দিনাজপুর জেলা। ঠিক আছে, জয়পুরহাটেও পাওয়া গিয়েছে। বাংলাদেশে মোট 5টা কয়লা খনির সন্ধান পাওয়া গিয়েছে, কিন্তু সবচেয়ে প্রসিদ্ধ জেলা বললে কি বলবেন? সবচেয়ে প্রসিদ্ধ জেলা বললে দিনাজপুর জেলা বলবেন। ওকে, আর কোথায় প্রথম কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র সেটাও বলবেন বড়পুকুরিয়াতে। সবচেয়ে বড় কয়লা খনি সেটাও বলবেন বড়পুকুরিয়া। যারা লাইভে আছেন, ক্লাসটি কেমন লাগছে? পড়া কি মুখস্থ হচ্ছে ক্লাসে? প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানাবেন। যারা আপনারা লাইভে আছেন, ক্লাসটি কেমন লাগছে? পড়া কি বুঝতে পারছেন কিনা? প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানাবেন। অসংখ্য ধন্যবাদ। যারা লাইভে আছেন, ক্লাস কেমন লাগছে বুঝতে পারছেন কিনা? প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানাবেন। অসংখ্য ধন্যবাদ। মণিশঙ্কর, জেগে আছি অহর্নিশি অতন্দ্র প্রহর। বাহ, মণিশঙ্কর দেখছি এটা সেই বিজিবির ডায়লগ। মণিশঙ্কর, বিজিবি যেমন আমাদের সীমান্তের অতন্দ্র প্রহরী, তা আপনি আমার জন্য জেগে আছেন অতন্দ্র প্রহরী হিসেবে। অসংখ্য ধন্যবাদ। না, মণিশঙ্কর খুবই ভালো ছেলে। উনি কিন্তু আমার ক্লাসের আগেই আমাকে একটা ভয়েস SMS দেন যে আপনার ক্লাস আছে, আপনি কি জানেন বা প্রস্তুত। খুবই ভালো, ডেডিকেটেড এবং খুবই ভালোবাসে মণিশঙ্কর আমাকে। অসংখ্য ধন্যবাদ মণিশঙ্কর আপনাকে, আমি কৃতজ্ঞ আপনার কাছে। তো আমি আবারও বলছি, যারা লাইভে আছেন, ক্লাসটি বুঝতে পারছেন কিনা, কেমন লাগছে, পড়া মুখস্থ হচ্ছে কিনা, এটা আমাকে একটু জানাবেন বন্ধুরা। আর এখন তো সমস্যা নেই, প্রতিদিন এখন দেখা হবে, প্রতিদিন পড়বো, যা পড়বো ক্লাসে পড়া তৈরি করে ফেলবো। জি, মহেশখালীতেও কয়লা বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, নো প্রবলেম। কক্সবাজারের মহেশখালীতে। সুমন আহমেদ লিখছেন, মণিশঙ্কর দাদা জীবনে ভালো বোয়া পাবে। বোয়াটা কি ভাই, বুঝলাম না। এটা কি বউ লিখতে বোয়া হয়ে গেছে নাকি? হতে পারে আর কি। অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আমরা আবার একটু পড়ার মধ্যে প্রবেশ করি। আমরা বেশ মজা করলাম। হ্যাঁ, তবে বোয়াটা বুঝলাম না। বোয়া কি? বউ মনে হয়, ওটা লিখতে বোয়া হয়ে গেছে, এমনটা হইতে পারে আর কি। তা আসুন, আমরা এত সময় ফার্স্টটাকে কি দেখেছি? গ্যাস। কারণ বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ প্রাকৃতিক গ্যাস। গ্যাস শেষ করে আমরা চলে গিয়েছি খনিজ তেল। আর আমি বলেছি আপুরা খুব খুশি হয়েছিল যখন তেল পাওয়া গেছে। পরে একটু মন খারাপ হয়েছে, ও দেখছে যে ওগুলো তো খনিজ তেল, এগুলো তো রান্না করা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, সেটাও বুঝলাম। তারপরে আমরা কি দেখলাম? তারপরে আমরা দেখলাম কয়লা। কয়লা ধুলে তো ময়লা যাবে না, যতই ধন কালা কালাই থাকবে। তবে বলেছিলাম শ্বেত কয়লার দেশ কিন্তু সুইজারল্যান্ড। এবার আমরা একটু মৌলভীবাজারের কুলাউড়া পাহাড়ে যাই। কোথায় চলে যাই? এবার আমরা একটু মৌলভীবাজারের কুলাউড়া পাহাড়ে যাই। তো ধরেন কুলাউড়া পাহাড়, একটা কথা আছে না, যেখানেই দেখিবে ছাই উড়াইয়া দেখিবে তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন, কথা আছে না? তো শোনেন, আমরা ধান বা চাল উড়াই কি দিয়ে? কুলা দিয়েই তো উড়াই। যদিও শহরে কুলা দেখতে পাওয়া যায় না, কিন্তু গ্রাম বাংলার মা চাচিদের কাছে কিন্তু কুলা এখনো আছে। তো
সেটাই বলা হচ্ছে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিবে তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তো কি দিয়ে উড়াবো? কুলা দিয়ে উড়াবো। কি দিয়ে উড়াবো? কুলা দিয়ে উড়াবো। তো মাথায় রাখতে হবে মৌলভীবাজারের কুলা উড়াতে, মৌলভীবাজারের কুলাউড়া, কুলাউড়া পাহাড় আছে মৌলভীবাজারে। হ্যাঁ, তো এই কুলাউড়া পাহাড়ে আসলে ছাই উড়াবার গিয়ে পাওয়া গেছে ইউরেনিয়াম। কি পাওয়া গিয়েছে? ইউরেনিয়াম। এটি কিন্তু খুবই দামি, বাংলাদেশে প্রাপ্ত যে খনিজগুলো রয়েছে তার মধ্যে খুবই দামি হচ্ছে ইউরেনিয়াম। তাহলে মৌলভীবাজারের কুলাউড়াতে কি পাওয়া গিয়েছে? দামি একটি খনিজ পাওয়া গিয়েছে, ইউরেনিয়াম। খুব সিম্পল প্রশ্ন হতে পারে, বাংলাদেশের কোথায় ইউরেনিয়াম পাওয়া গিয়েছে? মৌলভীবাজারের কুলাউড়া পাহাড়ে। তাহলে সবচেয়ে দামি খনিজ যেগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে দামি কোনটা? ইউরেনিয়াম। কোথায় পাওয়া গিয়েছে? মৌলভীবাজারের কুলাউড়াতে। তাহলে কথা কি মিলেছে? যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিবে তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তাই কুলাউড়াতে উড়াতে গিয়ে কি পেয়ে গেলাম? ইউরেনিয়াম। সো মৌলভীবাজারের কুলাউড়াতে কি পাওয়া গিয়েছে? মৌলভীবাজারের কুলাউড়াতে পাওয়া গিয়েছে ইউরেনিয়াম। এবার যেমন বলি গন্ধক, গন্ধক বা সালফার। মাথায় রাখতে হবে গন্ধক বা সালফার। বন্ধুরা মাথায় রাখবেন যে গন্ধক বা সালফার একই ব্যাপার। এই গন্ধক বা সালফার পাওয়া গিয়েছে বাংলাদেশের কুতুবদিয়াতে। কোথায় পাওয়া গিয়েছে? কুতুবদিয়াতে পাওয়া গিয়েছে। এখন প্রশ্ন যে কুতুবদিয়াটা কোথায়? তাহলে গন্ধক বা সালফার আরেকটা খনিজ পদার্থ, আমরা এটা কোথায় পেয়েছি? কুতুবদিয়াতে পেয়েছি। এই কুতুবদিয়া স্থানটা কিন্তু কক্সবাজারে মানে কক্সেস বাজারে অবস্থিত। কোথায় অবস্থিত? এই কুতুবদিয়া স্থানটা কিন্তু কক্সেস বাজারে অবস্থিত। এবং মাথায় রাখবেন যে প্রাচীন বাতিঘরের জন্য বিখ্যাত কিন্তু কুতুবদিয়া। এখন আবার প্রশ্ন, বাতিঘর লাইট হাউস কি? আসলে প্রাচীনকালে জাহাজ তার বন্দর চিনবে কি করে? এখন তো না ঝকমকা বাতি লাগায়, এখন কত কিছুভাবে বোঝা যায়। প্রাচীনকালে তো যাইতো না। তাই প্রাচীনকালে বন্দরে কি করা হতো? আগুনের বাতি জ্বালায় রাখা হতো। দূর থেকে জাহাজ ওই আগুন দেখে ভাবতো ওটাই আমার কি বন্দর, এটাকে বাতিঘর বলে। তো বাংলাদেশের বাতিঘর কোনটা? কুতুবদিয়া। কোথায় আছে? কক্সেস বাজারে রয়েছে। তাহলে বাতিঘরের জন্য বিখ্যাত কুতুবদিয়া, এটা কক্সেস বাজারে, এটা একটা দ্বীপ। এবং মাথায় রাখবেন যে এই কুতুবদিয়া দ্বীপে গন্ধক বা কি পাওয়া গিয়েছে? সালফার পাওয়া গিয়েছে। আমরা কুলাউড়া পাহাড়ে কি দেখেছি? আমরা কুলাউড়া পাহাড়ে কিন্তু ইউরেনিয়াম দেখেছি, সবচেয়ে দামি খনিজ বাংলাদেশে। গন্ধক বা সালফার কোথায় দেখলাম? কুতুবদিয়াতে। যেমন তামা, বিদ্যুতের বর্তনীতে কি ব্যবহার করা হয়? তামা ব্যবহার করা হয়। বাংলাদেশের রংপুর জেলাতে কিন্তু কি পাওয়া গিয়েছে? তামা পাওয়া গিয়েছে। তাহলে তামার সন্ধান কোথায় পাওয়া গিয়েছে? তখন আমরা বলবো কিন্তু রংপুরে তামার সন্ধান পাওয়া গিয়েছে। আরেকটা বিষয় মাথায় রাখবেন, বর্তমানে দিনাজপুরের ইসবপুর গ্রামে, রিসেন্ট দিনাজপুরের ইসবপুর গ্রামে পাওয়া গিয়েছে কিন্তু বন্ধুরা লোহার খনি। বাংলাদেশে লোহার খনি পাওয়া গিয়েছে, কথা বুঝতে পেরেছেন? এবং মাথায় রাখবেন যে এই লোহার খনি পাওয়া গিয়েছে দিনাজপুরের ইসবপুর গ্রামে। ইসবপুর মনে না থাকলে ইউসুফগুল মনে রাখতে পারেন, আমরা ইউসুফগুলের শরবত খাই না। তো লোহার খনি পাওয়া গিয়েছে কি? ইউসুফপুরে, অর্থাৎ ইউসুফপুর না, ইসবপুরে। দিনাজপুরের কোথায়? ইসবপুরে কিন্তু বর্তমানে লোহার খনি। এটা আসবার মতো একটি প্রশ্ন। সম্প্রতি বাংলাদেশের কোথায় লোহার খনির সন্ধান পাওয়া গিয়েছে? দিনাজপুরের ইসবপুর গ্রামে। আর আমরা তামা দেখলাম কোথায়? সেটাও দেখেছি কোথায়? তামা দেখেছি রংপুরে। যেমন কক্সবাজার সমুদ্র সৈকতে পাওয়া গিয়েছে এক ধরনের তেজস্ক্রিয় বালি, যাকে বলা হয় ব্ল্যাক গোল্ড। ব্ল্যাক গোল্ড যদি কখনো পরীক্ষায় আসে, ব্ল্যাক গোল্ড কি? আপনারা বলতে পারেন ব্ল্যাক গোল্ড হচ্ছে এক ধরনের তেজস্ক্রিয় বালি। ব্ল্যাক গোল্ড কি? আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, ব্ল্যাক গোল্ড হচ্ছে এক ধরনের তেজস্ক্রিয় বালি, যেটা কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতে পাওয়া গিয়েছে। ব্ল্যাক গোল্ড কোথায় পাওয়া গিয়েছে? আমরা দেখেছি কক্সবাজার সমুদ্র সৈকতে পাওয়া গিয়েছে কিন্তু ব্ল্যাক গোল্ড। হ্যাঁ, তেজস্ক্রিয় এক ধরনের বালিকে বলা হচ্ছে ব্ল্যাক গোল্ড। এখান থেকে একটি কথা একটু বলে রাখতে চাই, ব্ল্যাক বেঙ্গল, ব্ল্যাক বেঙ্গল, ব্ল্যাক বেঙ্গল কিন্তু আবার কালো জাতের ছাগল, উন্নত এক প্রকার কালো জাতের ছাগল, তাকে বলে ব্ল্যাক বেঙ্গল। আর ব্ল্যাক গোল্ড আমি বলেছি কি? ব্ল্যাক গোল্ড কিন্তু বলেছি তেজস্ক্রিয় বালি, যেটা কক্সবাজারে কি হয়েছে? পাওয়া গিয়েছে। আচ্ছা, তাহলে লোহার খনি কোথায় পেলাম আমরা? লোহার খনি পেলাম দিনাজপুরের ইসবপুরে। আমরা কুলাউড়াতে উড়াতে গিয়ে কি পেয়ে গেছি? ইউরেনিয়াম। আমরা গন্ধক বা সালফার পেলাম কোথায়? কুতুবদিয়াতে। এবার চীনামাটির সন্ধান গুরুত্বপূর্ণ। আমরা তো চীনামাটির পাত্র এত ব্যবহার করছি বর্তমানে, খাচ্ছি দাচ্ছি। এই যে চীনামাটি,
এই চীনামাটির সন্ধান আমরা গুরুত্বপূর্ণ দুটো জায়গার নাম আমি আপনাদেরকে মেনশন করব। একটা বলবো নেত্রকোনার বিজয়পুর, একটা বলবো নেত্রকোনার কি, নেত্রকোনার বিজয়পুর। আরেকটা নাম বলবো নওগাঁ আছে না, নওগাঁ, নওগাঁর পেতনিতলা, ও সরি পেতনি বলি কে, পত্নীতলা। নওগাঁর কি হবে, পত্নীতলা। হ্যাঁ, তাহলে আপনারা মাথায় রাখবেন নওগাঁর পত্নীতলা, আর নেত্রকোনার কোথায়, বিজয়পুরে। এই দুই জায়গা গুরুত্বপূর্ণ স্থান বলেছি, মেনশন করেছি। এখানে কিন্তু চীনামাটির সন্ধান পাওয়া গিয়েছে। আর ক্লাসের শুরুতেই তো বলেছি নীরব খনির দেশ বাংলাদেশ, বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ বলেছি প্রাকৃতিক গ্যাস। কথা বুঝতে পেরেছেন, যার সবচেয়ে বেশি ব্যবহার রয়েছে বিদ্যুৎ উৎপাদনে। আর আমি বলেছি কিন্তু যে প্রথম গ্যাস ক্ষেত্র সিলেটের হরিপুর, আমরা দেখেছি প্রথম তেল ক্ষেত্র সিলেটের হরিপুর, হরি। গ্যাস আবিষ্কার 55, উত্তোলন 57, তেল আবিষ্কার 86, উত্তোলন হয়েছে কিন্তু 87 সালে। আমি বলেছি পরীক্ষায় আসতে পারে যে সাম্প্রতিক যে গ্যাস ক্ষেত্রটি আবিষ্কার হয়েছে সেটা কোথায়, আমরা দেখেছি কিন্তু সেটি কিন্তু সিলেটে। মাথায় থাকবে সেটি কোথায়, জকিগঞ্জ সিলেটে 28তম গ্যাস ক্ষেত্র। আমরা সাম্প্রতিক লোহার খনি সন্ধান পেয়েছি ইসবপুর গ্রাম দিনাজপুরে, ইসবপুরে কিন্তু লোহার খনির সন্ধান পেয়েছি। তো সুতরাং খনিজ সম্পদ থেকে খুব বেশি ক্রিটিক্যাল কোনো প্রশ্ন আসে না, বা খুব কম প্রশ্ন হয়ে থাকে। তো আমাদের ঘড়ির কাটা প্রায় 8টা বাজতে 5 মিনিট 6 মিনিট বাকি আছে। যেহেতু ইরফান স্যারের ক্লাস, উনি আমার জন্য আজকে ত্যাগ স্বীকার করেছেন, ওনার 7:30টায় ক্লাস ছিল। তো আসলে আমার কারণে উনি আধা ঘন্টা ক্লাস পিছিয়ে দিয়েছেন, উনিও ব্যস্ত মানুষ। তো বন্ধুরা, আগামীকালকে শুক্রবার, কালকে আমি কখন ক্লাসে লাইভে আসব এটা আমি আজকে জানিয়ে দিব। জাকির ভাইয়ের সাথে কথা বলে জানিয়ে দিব যে কালকে কখন ক্লাস শিডিউল ফাঁকা আছে, সেই সময় আমি লাইভে আসব। এসে আমি বেশি সময় না, আর সর্বোচ্চ 10 মিনিট আমি কি করব, খনিজ সম্পদ এবং বিদ্যুৎ শক্তি নিয়ে কথা বলবো, শেষ। তারপরে আমরা লেকচার 22-এ কালকেই প্রবেশ করব, এবং লেকচার 22 কালকে আমরা শেষও করে ফেলবো। ঠিক আছে, প্রতিদিন এখন একটা করে লেকচার শেষ হবে। যেটুকু পড়াবো ক্লাসে পড়া তৈরি করে দিব, আর আমার ক্লাস শেষ করে লেকচার শিট PDF যেমন দেখবেন, পাশাপাশি সহায়ক বইও আপনারা কি করবেন, দেখবেন। এই দুইটা মিলে একটা খুব ভালো প্রিপারেশন আপনাদের তৈরি হবে আশা করি। তো আজকে ক্লাসটি কেমন লেগেছে, স্বল্প ক্লাস, অবশ্যই জানাবেন। আসলে স্বল্প হতো না যদি বিদ্যুতের সমস্যা না থাকতো, তো আসলে এটা তো কারো হাতে হাত নেই। তো আমরা আগামীকালকে কখন লাইভে আসবো এটা রাতে জানিয়ে দিব। কালকে আমরা লেকচার 21-এর যেটুকু বাকি থাকলে ওটুকু শেষ করব, এবং সাথে কালকে আমরা লেকচার 22ও কী করে ফেলবো, শেষ করে ফেলবো। তত সময় ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। খোদা হাফেজ।